অংশ হলো দাঁত। আমাদের মুখের সৌন্দর্যের অনেকটাই কিন্তু নির্ভর করে দাঁতের সৌন্দর্যের উপর। বলাই বাহুল্য, সুন্দর মুখের জয় কিন্তু সর্বত্র। আর এই সৌন্দর্যের কথা বললে যে চিত্রটি আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেটা হলো একটা সুন্দর হাসি মাখা মুখ। কিন্তু দাঁতের কারণে আমরা অনেকেই কিন্তু একটু প্রাণ খুলে হাসতেও পারি না। বাস্তবিক পক্ষে আমরা দাঁত থাকতে দাঁতের মর্মটাই বুঝে উঠতে পারি না। আর যত্নের অভাবে একটু একটু করে আমরা দাঁতের নানা ধরনের সমস্যার শিকার হই। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমাদের স্টুডিওতে যিনি আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন তিনি হলেন একজন দন্তরোগ বিশেষজ্ঞ ডক্টর সঞ্জয় কুণ্ডু। নমস্কার স্যার, বিটিভির পর্দায় আপনাকে স্বাগত। স্যার, প্রথমেই আপনার কাছে আমরা জানবো যে আমাদের দাঁতকে সুস্থ এবং সুন্দর রাখতে আমরা মানে দৈনন্দিন দাঁতের কি পরিচর্যা করব? দেখুন, দৈনন্দিন পরিচর্যা আমরা সবাই জানি যে আমাদের প্রতিদিন ব্রাশ করতে হয়, কিন্তু সমস্যাটা কি হয়, ব্রাশকে আমরা এতটা সিরিয়াসলি নিই না ব্রাশ করাকে, এবং ব্রাশ করার যে সঠিক পদ্ধতি, কতবার কোন সময় করতে হয়, এই বিষয়গুলি আমরা অনেক সময় ওয়াকিবহাল থাকি না, সেই জন্য আমাদের দাঁতের সমস্যায় পড়তে হয়। তো আমরা সবাই জানি ব্রাশ করতে হয়, কিন্তু ব্রাশটা সবসময় করতে হয় খাওয়ার পর। খাওয়া দাওয়া করার পর আপনাদের সবারই বা আমাদের সবারই ব্রাশ করা উচিত। সকালে একবার ব্রেকফাস্টের পর আর রাতে ডিনারের পর ব্রাশ, এটা অবশ্যই জরুরি। তাছাড়া রেগুলারলি অ্যাটলিস্ট মান্থলি বা 2 মাসে ব্রাশ চেঞ্জ করা। আমরা অবশ্য পুরনো ব্রাশ ইউজ করতেই থাকি, তো এই একটা ব্রাশ পুরনো হয়ে গেলে তার যে পরিষ্কার করার যে ক্ষমতা সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো আমাদের প্রতি রেগুলার ইন্টারভেলে ব্রাশ চেঞ্জ করা, ব্রাশটা সবসময় সিরিয়াসলি অ্যাটলিস্ট একটু আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে ব্রাশ করা, প্রত্যেকটা জায়গায় ব্রাশ হচ্ছে কিনা সেই জিনিসগুলো একটু লক্ষ্য রাখা যায়। আমি প্রত্যেকটা কর্নার, প্রত্যেকটা দাঁতে আমরা ব্রাশ প্রপারলি প্রত্যেকটা সার্ফেস করছি কিনা, এই বিষয়গুলি একটু মানে মনে রেখে ব্রাশ করতে হয়। খাবার পর তো আচ্ছা ঠিক আছে, দিনে 2 বার আমরা ব্রাশ করলাম, কিন্তু মানে ধরুন তাছাড়াও তো আমরা দিনে অনেক কিছু খাচ্ছি, তো মানে প্রতিবার খাওয়ার পরে কি মুখটা পরিষ্কার করতে হয়? না, খাওয়ার পর আমাদের কুলি করতে হয়। কুলি করে অ্যাটলিস্ট আমাদের যাই সুগার কন্টেন্ট বা যাই যে কোনো যেরকমই আমরা খাই, অ্যাটলিস্ট কুলি করে নিলে যদি কোনো অ্যাসিডিক খাবার খাই বা খুব হাই সুগারের কিছু খাবার খাই, আমরা এটা নিউট্রালাইজ হয়ে যায়। প্রত্যেকবার ব্রাশ করা সেটা হয়তো সম্ভব না, জরুরিও না, কিন্তু সকালে একবার খাওয়া দাওয়া করে ব্রাশ করে আমরা যে অফিসে যাই বা স্কুলে যে বাচ্চাদের জন্য বলছি, ওরা ব্রাশ করে যাবে। এটা একটা সবসময় একটা নিয়ম করে রাখা উচিত ঘরে। তাছাড়া রাতে যেন সবাই ব্রাশ করে, ওই জিনিসটা লক্ষ্য রাখা উচিত, এবং এই অভ্যাসটা ছোট থেকে তৈরি করে দিতে হয়। দাঁতের সংক্রমণ, মানে দাঁতের সংক্রমণ ব্যাপারটা কি, বা মানে এর থেকে এটা কেন হয়ে থাকে এই সংক্রমণটা? দেখুন, দাঁতের সংক্রমণ বা ইনফেকশন এটা দুরকম হয়। একটা হচ্ছে হার্ট টিস্যু, যেটা দাঁত ইটসেলফ, সেটাকে আমরা একটা হার্ট টিস্যু বলি, ওটাতে ক্যারিজ হওয়া, এটা এক ধরনের সংক্রমণ। আর দাঁতের চারপাশে যে আমাদের সাপোর্ট সিস্টেম যেটা আছে, আমরা যেটা গাম বলি, এবং আমাদের যেটা চোয়াল বা জবন, ওটাতে ইনফেকশন হয়। এই 2 ধরনের ইনফেকশন আমাদের হয়। কোনো কোনো ক্ষেত্রে এটা ডেন্টাল ক্যারিজ বা ক্যাভিটি থেকে হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে এটা গামের ইনফেকশন থেকেও এটা হতে পারে। দাঁতের এনামেল ক্ষয় হয়ে যাওয়া বা দাঁতের ক্ষয় রোগ যেটাকে বলা হয়, এই যে দাঁতের ক্ষয় রোগের মানে কেন, কি লক্ষণটা কি থাকে, বা কেন হয়, বা কিভাবেই আমরা এর থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি? একটা ক্ষয় তো আমরা যেটাকে ক্যারিজ বলি বা ক্যাভিটি হওয়া, ঠিক আছে, সেটা এক্স্যাক্টলি অ্যানামেল ক্ষয় আমি বলবো না। এটা একটা ব্যাকটেরিয়াল, আমরা খাওয়া দাওয়ার পর প্রপারলি ব্রাশ না হলে সেই যে খাওয়াটা দাঁতে আটকে থাকে, তার সুগার কন্টেন্টের কারণে ওখানে ব্যাকটেরিয়ার অ্যাকুমুলেশন হয়। ব্যাকটেরিয়া যে বাই প্রোডাক্ট যেগুলো, টক্সিন যেগুলো, অ্যাসিডিক টক্সিন, ওটা অ্যানামেলটাকে নষ্ট করে, দেন ডেন্টিনকে নষ্ট করে, এবং ওইভাবে ক্যাভিটি সৃষ্টি হয়। আরেকটা হচ্ছে ক্ষয়রোগ, যেটা আমরা মেকানিক্যালি হতে পারে। মেকানিক্যালি ক্ষয়রোগ কি, ধরুন ওই অ্যাব্রেসিভ পাউডার বা ওসব, আগে অনেকে শুনতাম ওই কয়লা এগুলো দিয়ে ব্রাশ করতো, কিন্তু এগুলো ঠিক না, ওইটা অ্যাব্রেসিভ জিনিস, ওগুলো দাঁতের অ্যানামেলটাকে ক্ষয় করে। তো ওই 2ভাবে দাঁতের মানে ক্ষয় বা এনামেলের ক্ষয় রোগ যেটা আপনি বলছেন, ওই 2ভাবে হতে পারে। আচ্ছা,
তো মানে এর জন্য এগুলো না হওয়ার জন্য আমরা মানে কি কি প্রিকশন কি একটা তো যেটা আমি বললাম ব্রাশ, এবার ব্রাশ করলেন কিন্তু ব্রাশটা কি দিয়ে করবেন তার উপর ডিপেন্ড করে। অবশ্যই টুথপেস্ট ইউজ করা উচিত, যে কোনো আজকে মানে ওই পাউডার জাতীয় কোনো মানে ব্রাশ করা কোনো যেসব পাওয়া যায় মার্কেটে ওগুলো ইউজ না করা বাঞ্ছনীয়, কারণ ওগুলো ভীষণ অ্যাব্রেসিভ থাকে, তো ওটা এনামেলটাকে ক্ষয় করে দেয়। আর অবভিয়াসলি ক্যারিজ রোধ করার তো একমাত্র উপায় হচ্ছে প্রপারলি দিনে 2বার ব্রাশ করা, ঠিক আছে। এবং অবশ্যই ডেন্টিস্টের কাছে 6 মাসে অ্যাটলিস্ট একবার ভিজিট নেওয়া যায়, কোথাও কোনো ক্যাভিটি হচ্ছে কিনা। ইনিশিয়াল স্টেজে ক্যাভিটিকে আটকে দেওয়া, এই ক্যাভিটিটাই পরে বড় হয়ে ইনফেকশনের কারণ হয়। আচ্ছা, দাঁতে ব্যথা মানে খুবই কষ্টের বিষয়। অবশ্যই। হ্যাঁ, তো এই যে দাঁতে ব্যথাটা কেন হয় আমাদের? দাঁতে ব্যথা অবশ্যই এটা ইনফেকশনের কারণেই হয়। এই ক্যারিজ থেকে যেটা ইনফেকশন শুরু হয়, মানে দাঁতে হার্ট টিস্যু, এটা যখন আমাদের অ্যাডভান্স স্টেজে এই ক্যাভিটিটা পাল্পে টাচ করে, যেটা দাঁতের নার্ভ সাপ্লাই যেটা ওখানটা টাচ করলে ওখানটা একটা ইনফেকশন হয়। ওই ইনফেকশনের রেজাল্ট হচ্ছে এই আমাদের যে পেইনটা হয়। তাছাড়া মাড়িতে ইনফেকশন হলেও সেখান থেকেও পেইন হতে পারে, ইনফেকশন অবশ্যই থাকবে। তাছাড়া কোনো কোনো কারণে কোনো ক্র্যাক টুথ থাকলে ওখান থেকেও পেইন হতে পারে। এটা এক্স্যাক্টলি ইনফেকশন না, এটা একটা কন্ডিশন যেখানটা হয়তো দাঁতটা কোনো কারণে ক্র্যাক হয়ে গেছে, কোনো হার্ড সাবস্টেন্স চাপ দিয়ে বা কোনো অন্য মেকানিক্যাল কারণে ক্র্যাক হয়েছে, ওখানটাও পেইন হতে পারে। তো এই দুভাবে পেইন হয়, আইদার ইনফেকশন অর ইনজুরি, এই দুটো। আমরা সবাই জানি যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তো এই যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কিন্তু আমাদের দাঁতেরও কি ক্ষতির কারণ হতে পারে এই ধূমপান? ধূমপান আমি ডিরেক্টলি হয়তো দাঁতকে ডিরেক্টলি কোনো ক্ষতি করে না, বা সেরকম কোনো ক্ষতি না যেটা খুব বেশি ইয়ে করার মতো। ধূমপানটা কী করে ওখানটা স্টেইন তৈরি করে দাঁতে। স্টেইন যখনই দাঁতে তৈরি হয়, দাঁতের সারফেসটা রাফ হয়ে যায়। একটা রাফ সারফেসে আপনার ফুড পার্টিকেল বা আমরা খাওয়ার পর যেটাকে একটা খাওয়ার পর দাঁতে একটা লেয়ার তৈরি হয় এই খাওয়ার থেকে, সেটাকে আমরা প্লাক বলি। প্লাক অ্যাকুমুলেশনটা আমাদের ধূমপান যারা করে ওদের খুব বেশি হয়। এই প্লাক অ্যাকুমুলেশনটা এটা একটা ব্যাকটেরিয়াল কলোনি, এই প্লাকটা ওটা মাড়িতে ইনফেকশন তৈরি করে। এবার নিকোটিন তার সাথে যখন থাকবে, মানে এনি ফর্ম, আইদার ইট ইজ ধূমপান মানে থ্রু সিগারেট হোক বা খৈনি টেনি জর্দা, এগুলি নিকোটিনটা ওই ইনফ্লেমেটরি রিয়াকশনটাকে বাড়ায়, ঠিক আছে। তো মাড়ির ইনফেকশনের যখনই হয় তার সাথে সাথে কেউ ধূমপান করে এটা অবশ্যই বাড়বে। তো এবং যে কোনো ইনফেকশনকেই নিকোটিন বাড়িয়ে দেয়। তো ডিরেক্টলি দাঁতে হয়তো কোনো ক্যাভিটি তৈরি করছে না, তো দাঁতে স্টেইন তৈরি করে দাঁতে প্লাক জমার কারণ তৈরি করছে, এবং সেটাই ইনফেকশনের কারণ হচ্ছে পড়া। আমরা আরেকটা দাঁতের রোগ সম্পর্কে প্রায়ই শুনে থাকি যে পায়োরিয়া। হ্যাঁ, এই যে পায়োরিয়াটা মানে আসলে কি, বা লক্ষণ কি, বা প্রতিকারের উপায় বা কি এর থেকে? অ্যাকচুয়ালি সাধারণত নর্মালি পেশেন্টরা যারা পায়োরিয়া বলে থাকে, এটা একটা মিসনোমার বা এটা হয়তো জেনারেলাইজ টার্ম ওরা ইউজ করে। সব রকমের গাম ইনফেকশনকে ওরা পায়োরিয়া বলে। পায়োরিয়া একটা স্পেসিফিক রোগ, ওটা ওটার কারণ পুরোপুরি আলাদা। বাট পায়োরিয়া বলতে পেশেন্টরা সাধারণত গাম ইনফেকশনকে বোঝায়। দাঁত মাড়ি ফুলে যাওয়া, মাড়ি থেকে একটু জোরে ব্রাশ করলে বা স্পন্টেনিয়াসলি ব্লিডিং হওয়া, ঠিক আছে, দাঁত নড়ে যাওয়া, তো ওইগুলো হচ্ছে পাইরিয়া, যেটা মানে গাম ইনফেকশন বা পেরিওডন্টাইটিস বা জিঞ্জিভাইটিসের লক্ষণ। এটা সাধারণত দাঁতের যে সাপোর্ট সিস্টেম, দাঁতটাকে চারিদিকে যে ধরে রাখে মুখে, সেটা হচ্ছে দাঁতের পেরিওডন্সিয়াম। ওই পেরিওডন্সিয়ামটাকে ইনফেক্টেড করে দেয়, ইনফেকশন হয়ে যায়। তো মেইনলি ফর মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। তো ওইটাকে সাধারণত পাইরিয়া বলে মানে মিসনোমার হিসাবে ইউজ করা হয় আর কি। রুট ক্যানাল থেরাপি বা ট্রিটমেন্ট, এই মানে এই ব্যাপারটা আসলে কি? দেখুন, রুট ক্যানাল থেরাপিটা একটা আমাদের বলতে পারেন দাঁতের একটা কনজারভেটিভ ট্রিটমেন্ট, যেখানটায় দাঁতে যখনই কোনো রকম ইনফেকশন হয় আমরা দাঁতটাকে রুট ক্যানাল করে আমরা দাঁতের ইনফেকশনটা সরিয়ে দিই। এই ইনফেকশনের কারণ ক্যারিজ হতে পারে, এই ইনফেকশনটা বা অনেক সময় ইনফেকশন ছাড়া যদি কোনো ইনজুরিতে দাঁতের পাল্পটা এক্সপোজ হয়ে যায়, ওই সময় আমরা রুট ক্যানাল করি। রুট ক্যানাল করে আমরা দাঁতের ভেতরে যে পাল্প যেটাকে বলি আমরা, যেখানটা নার্ভ সাপ্লাই থাকে দাঁতটা, তারপর টিস্যু একটা থাকে দাঁতের একদম ভেতরে, অনেক সময় আমরা মজ্জা অংশ বলি, মানে বাংলায় যদি আমার ট্রান্সলেট করতে হয়। তো ওই পার্টটা যখন পেইন বা কোনো ইনফেকশনের কারণ হয়,
আমরা ওটাকে বের করে দিই, বের করে ওই যে স্পেসটা এটাকে আমরা কিছু ইনার্ট মেটেরিয়াল আছে আমাদের রুট ক্যানাল মেটেরিয়াল, ওটা দিয়ে আমরা সিল করে দিই যেন ইন ফিউচার ইনফেকশন না হয় এই দাঁতটা। এই হচ্ছে রুট ক্যানাল থেরাপি। আর আরেকটা যেটা আমরা শুনে থাকি যে ডেন্টাল ইমপ্ল্যান্ট থেরাপি, এই ডেন্টাল ইমপ্ল্যান্ট থেরাপিটা কি? ইমপ্ল্যান্ট হচ্ছে ইমপ্ল্যান্ট আপনারা সবাই মানে বলতে গেলে দাঁত এটা প্রতিস্থাপন। ইমপ্ল্যান্ট দাঁত সাধারণত যাদের দাঁত থাকে না, আমরা অনেক রকমভাবে দাঁতকে প্রতিস্থাপন করতে পারি। তো সেটা রিমুভেবল হতে পারে, যে এটা খোলা লাগানো সিস্টেমে করতে পারে। একটা হচ্ছে ফিক্স। এবার ফিক্সটা যখন আমরা একটা দাঁতের সাপোর্ট নিয়ে করা হয়, আর একটা হচ্ছে ইমপ্ল্যান্ট। এবার ইমপ্ল্যান্টটা কী করা হয়, আমরা দাঁতের যে রুটটা মানে দাঁতটা যখনই আমরা রিমুভ করি, দাঁতের রুট সহ আমরা রিমুভ করি দাঁতের চোয়াল থেকে। এবার ওই যে রুট স্পেসটা একটা টাইটেনিয়াম রুট আমরা ভেতরে দিয়ে দিই। ওই রুটের স্পেসটা যেখানটা দাঁতটা ছিল, যে রুটটা ছিল ওই রুটের স্পেসটাতে আমরা একটা টাইটেনিয়াম রুট দিয়ে দিই। এই টাইটেনিয়াম রুটটার উপর আমরা একটা ক্যাপ, একটা পোর্সিলিনের ক্যাপ আমরা দিয়ে দিই। তো বলতে গেলে ইমপ্ল্যান্ট আপনি বলতে পারেন এটা থার্ড ডেন্টিশন। আমরা সবাই জানি যে আমাদের দুবার দাঁত আসে, একবার 6-7 মাস বয়সে শুরু হয় অ্যান্ড আপ টু 2 বছর বয়স অবধি চলে। এটা 20টা দাঁত আমাদের আসে ওই এই সময়, এই সময়ে এটাকে আমরা সাধারণত মিল্ক টিথ বা ডেসিডাস টিথ বা ওই দুধের দাঁত বলে থাকি। তারপর এই দাঁতগুলো 6 বছর বয়স থেকে পড়তে শুরু করে এবং তারপর ওদের সাকসেসর মানে পার্মানেন্ট সাকসেসর আসতে থাকে একটা না করে, এগুলোকে আমরা পার্মানেন্ট দাঁত বলে থাকি। এবার ইমপ্ল্যান্ট হচ্ছে থার্ড, যেটা হয়তো ফিজিওলজিক্যালি আসে না, বাট থ্রু ট্রিটমেন্ট আমরা ওখানটা একটা তৃতীয়বার আমরা দাঁত দিতে পারি একটা পেশেন্টকে। এটাই হচ্ছে ইমপ্ল্যান্ট। সময় হয়ে গেছে বিরতি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি আবার বিরতির পর। স্যার স্যার বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, গয়না যখন বোঝে তোমার স্টাইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। ফিরে এলাম আবারও বিরতির পর। চলে যাচ্ছে স্যারের কাছে। স্যার, একটু আগে আমরা ইমপ্ল্যান্ট থেরাপি নিয়ে একটু কথা বলেছিলাম। হ্যাঁ, তো আপনার কাছে জানবো যে মানে ইমপ্ল্যান্ট থেরাপিটা পেইনফুল, মানে কতটা পেইনফুল বা পেইনফুল কিনা?
দেখুন এই কোশ্চেনটা সবসময় পেশেন্টরা জিজ্ঞেস করে যে কোনো ডেন্টাল প্রসিডিউর করার আগে যে স্যার ব্যথা হবে কিনা, কিন্তু এটা কোনো সময় সম্ভব না যে একটা পেশেন্টের ব্যথা হবে আর একটা ডক্টর কাজ করতে থাকবে। যে প্রসিডিউরগুলোতে ব্যথা হওয়ার চান্সেস থাকে আমরা ওই প্রসিডিউরগুলোতে আগে থেকে আমরা অ্যানেস্থেসিয়া দিয়ে নিই, আমরা ওই জায়গাটা অবশ করে নিই। এবং ইমপ্ল্যান্টও সেরকমই, আমরা আন্ডার অ্যানেস্থেসিয়া দাঁত রিমুভ করা যেরকম আমরা অ্যানেস্থেসিয়া দিয়ে করি, রুট ক্যানাল অ্যানেস্থেসিয়া ইউজ হয়, সেরকমভাবে ইমপ্ল্যান্টও আমরা অ্যানেস্থেসিয়া দিয়েই কাজ করি। তো সেক্ষেত্রে ব্যথা হওয়ার কোনো চান্সই থাকে না। আর ইমপ্ল্যান্ট সেরকম কোনো বড় সার্জিক্যাল প্রসিডিওর না, জাস্ট আমরা দাঁত তোলা যেরকম প্রসিডিওর, দাঁতটা লাগানো সেই একই মতো, ইমপ্ল্যান্ট সেই একই রকমভাবে লাগানো। একটা অ্যানেস্থেসিয়া দিয়ে যেই পার্টটা থেকে দাঁতটা সরানো হয়েছে ওই জায়গাটা ওপেন করে টাইটেনিয়াম রুটটা ওইখানটা বসিয়ে দেওয়া হয়, ওই স্পেসটা যেটা একটা স্পেস তৈরি করে ওখানটা বসিয়ে দেওয়া হয়। তো হার্ডলি 20 মিনিটসের প্রসিডিওর। তো ব্যথা এবং সেটাও আন্ডার অ্যানেস্থেসিয়া করা হয়, তো ব্যথার কোনো চান্সই থাকে না কোনো। এবং হ্যাঁ, ইমপ্ল্যান্ট মাল্টিপল ইয়েতে ওই একদিন প্রথম দিনে অ্যানেস্থেসিয়া দিতে, তারপর প্রসিডিওরগুলোতে অ্যানেস্থেসিয়াও দরকার হয় না। আচ্ছা আচ্ছা। আরেকটা কথা হলো যে ধরুন অনেক সময় দেখা যায় যে বয়সজনিত কারণে বা বিভিন্ন কারণে কারো সবগুলো দাঁত পড়ে গেছে, তো সেই ক্ষেত্রে কি করা, মানে কিভাবে সম্ভব ইয়ে করা? বয়সজনিত কারণে দাঁত পড়ে যায় না, মানে টুথ এক্সফোলিয়েশন ইজ নট এজিং প্রসেস, ঠিক আছে? এটা সাধারণত কে দাঁতে কতটা কিরকমভাবে কেয়ার নিল সারা জীবন তার উপর ডিপেন্ড করে যে ওর দাঁতগুলো কতদিন থাকবে। এবং আমরা প্রায়শই একটু বয়সে গাম প্রবলেমের কারণে আমরা সাধারণত দাঁতগুলো, মানে টুথলস যেটা হয় মেইনলি গাম প্রবলেমের কারণে, বা অনেক সময় ক্যারিজ বা তার কারণে হয়তো দাঁত রিমুভ করতে হয়েছে ওদের। এবার দাঁত যখন কমপ্লিট দাঁত থাকে না, এগুলোকে অনেক রকমভাবে রিপ্লেস করা যায়। একটা হচ্ছে ডেঞ্চার, যেটা দাঁতটা খোলা লাগানো পদ্ধতিতে, ঠিক আছে? ওটা ডেঞ্চার, ওটা পেশেন্ট নিজে একটা প্লেটের উপর দাঁত তৈরি করে দেওয়া হয় এবং পেশেন্ট নিজে এটাকে খুলতে পারে, পরিষ্কার করতে পারে, নিজে পড়তে পারে, কোনো গাইডেন্সের দরকার হয় না বা কোনো হেল্পের অ্যাসিস্ট্যান্সের দরকার হয় না। ওটা একটা পদ্ধতি ডেঞ্চার, সেটা অনেক দিন ধরেই চলে আসছে, ঠিক আছে? এবার কারো কি হয়, কিছু দাঁত আছে কিছু দাঁত নেই, ওই ক্ষেত্রে আমরা ব্রিজ যেটা, হ্যাঁ, ওটা করতে হবে, ওটা ফিক্স, ওটাতে পেশেন্টের খোলার দরকার হয় না, ঠিক আছে? ওটা একবার দাঁত, যে দাঁতগুলো আছে আর যেগুলো ওইগুলো সাপোর্ট নিয়ে যে দাঁতগুলো নেই ওগুলোকে তৈরি করা হয়, ঠিক আছে? ওই ক্ষেত্রে আমরা দাঁতগুলো পেশেন্টের খোলার দরকার হয় না, বললামই আমি, এটাকে আমরা ফিক্স বলি। তাছাড়া কিন্তু এটা তখনই সম্ভব যখন কিছু দাঁত থাকবে, কিছু দাঁত হয়তো নেই, আর কিন্তু কিছু দাঁত থাকতে হবে, দাঁত থেকে সাপোর্ট নেওয়া হবে। কিন্তু কোনো কোনো এরকম দেখা যায় পেশেন্টের একটা দাঁতও নেই, যেটা সেখানে ডেঞ্চারই একমাত্র উপায়, অ্যান্ড ইমপ্ল্যান্ট। ওই সময় কী করি আমরা, কোনো সময় আমরা 2 বা 3টে ইমপ্ল্যান্ট দিই, ওই ইমপ্ল্যান্ট দিয়ে ডেঞ্চার দিয়ে দিই, ইমপ্ল্যান্টের সাথে ডেঞ্চারটা জুড়ে দিই। ওটা সেমি ফিক্স আপনি বলতে পারেন, পেশেন্ট যদি চায় ও খুলতে পারবে, ও পরিষ্কার করতে পারবে, কিন্তু ওটা নিজের থেকে কখনো খুলে আসবে না। আরেকটা হচ্ছে ইমপ্ল্যান্ট সাপোর্ট নেই, সেখানে ইমপ্ল্যান্টের সংখ্যাটা একটু কম রাখা যায়, ঠিক আছে? ডেঞ্চার যেহেতু ডেঞ্চার সাপোর্ট দেওয়া হয়, কিন্তু ইমপ্ল্যান্টটা যদি একটু বাড়িয়ে দেওয়া হয় ইমপ্ল্যান্টের নাম্বারটা, তাহলে আমরা ফিক্স করতে পারি দাঁতগুলোকে। ধরুন আমরা নিচে 4টা বা 6টা ইমপ্ল্যান্ট দিলাম কোনো একটা চলে, ওখানটা ওইটা সাপোর্টে 12 থেকে 14টা দাঁত আমরা দিতে পারি। তো এটা হচ্ছে যাদের একদমই দাঁত নেই, ওরা ইমপ্ল্যান্টও করতে পারে, ওরা ডেঞ্চারও করতে পারে, ঠিক আছে? এবার কার কিরকম এক্সপেকটেশন ট্রিটমেন্ট থেকে তার উপর ডিপেন্ড করবে যে আমরা কি করব। শুধু এটা না, তার পেশেন্টের জ কন্ডিশন ওগুলো সব কিছু দেখে আমরা ডিসাইড করি যে ওনার জন্য ইমপ্ল্যান্ট ভালো হবে না ডেঞ্চার ভালো হবে। যদি জ কন্ডিশন ভালো থাকে ইমপ্ল্যান্ট ইজ অলওয়েজ প্রেফারেবল। আচ্ছা, কারণ ওটা ফিক্স থাকে, পেশেন্টের খোলা মেনটেনেন্সের কোনো কিছু নেই, ঠিক আছে? তো ইমপ্ল্যান্টই বেস্ট। আমাদের সাধারণ মানুষের একটা ব্যাপার হয়, এরে দাঁত ব্যথা, আমার তো এখন দাঁত ফেলতে হবে। হ্যাঁ, অনেক সময় মানে কি করি, যেটা করি আমরা সাধারণ মানুষ, পেন কিলার খেয়ে আমরা ব্যথাটা কমিয়ে নেই, হ্যাঁ, যেতে ভয় পাই ডক্টরের কাছে। তো আসলে কি দাঁত ব্যথা মানেই আমাকে দাঁত ফেলতে হবে? না না না, এটা কোনো সময় না। দাঁত ব্যথা মানে দাঁত ফেলতে হবে, এটা এরকম কোনো কথাই নেই। দাঁত ব্যথা হলে দাঁত ব্যথা কমানোর অনেক রকমের ইয়ে আছে। দেখুন, দাঁত ব্যথা হচ্ছে তো অবশ্যই কোনো একটা কারণ থাকে দাঁতটা ব্যথা হওয়ার পেছনে। তো আমরা ডক্টররা সাধারণত ওই ডেন্টিস্টরা ওই কারণটাকে ঠিক করি, দাঁতটা কেন ফেলবো, দাঁতে ব্যথা হয়েছে। আমরা মাথা ব্যথা পা ব্যথায় তো এই কথাগুলো বলি না, দাঁতের ক্ষেত্রে এই কথাটা কোত্থেকে আসবে যে দাঁত ব্যথা হয়েছে এবার দাঁতটা ফেলবো।
দাঁতটা ব্যথার যে কারণটা সেটাকে ঠিক করতে হবে। এবার এটা কোনো গাম প্রবলেম হতে পারে, তাহলে আমরা গাম প্রবলেম রিলেটেড যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টটা করব। সেটা কোনো কারণে দাঁতের যেটা পাল্প কিছুক্ষণ আমি বললাম, পাল্পের ইনফেকশনের কারণে হতে পারে, তাহলে আমরা অবশ্যই পাল্পের জন্য রুট ক্যানাল থেরাপি আছে সেটা করব। তো দাঁত ব্যথা, দাঁত ফেলাটা এখন রেয়ারেস্ট, মানে আমরা তো ওই দাঁতটাই ফেলি যেটাকে কোনোভাবেই আর ঠিক করা যাবে না, ঠিক আছে, ওই কন্ডিশনে শুধু দাঁতটাকে আমরা ফেলি। কিন্তু যেটা রিপেয়ারেবল, যেটা আমরা ট্রিটমেন্টের আন্ডারে আছে, কেন আমরা দাঁত ফেলতে যাব? দাঁত ফেলা এখন মানে আমার মনে হয় না কোনো প্রয়োজন হয় খুব একটা। আরেকটা স্যার, মানে রুট ক্যানাল থেরাপির কথা যে আপনি বললেন, মানে এই যে রুট ক্যানাল থেরাপিটা করতে আমাদের মানে সময় কিরকম লাগে, বা ওই আবারও একই প্রশ্ন, কারণ আমাদের তো ডাক্তারের কাছে যাব মানে একটা ভয় থাকে, এই রে ব্যথা পাবো, এটা হবে, হ্যাঁ, তো কিরকম সময় লাগে বা রুট ক্যানালটা কতটা সময় লাগবে তার ডিপেন্ড করবে দাঁতটার কন্ডিশন কি, দাঁতটা ইনফেকশনটা কত পুরনো বা ইনফেকশন আদৌ আছে কিনা তার উপর ডিপেন্ড করবে। যদি একদম ইনফেকশন না থাকে কোনো দাঁত, সেই দাঁত সেক্ষেত্রে আমরা রুট ক্যানালটা একদিনই শেষ করতে পারি, সিঙ্গেল ভিজিট রুট ক্যানাল। যেখানটা ইনফেকশন বেশি থাকবে সেক্ষেত্রে আমাদের মাল্টিপল অ্যাপয়েন্টমেন্ট। এবার কটা অ্যাপয়েন্টমেন্ট লাগবে সেটা ডিপেন্ড করবে দাঁতটাতে কিরকম ইনফেকশন আছে, ওই ইনফেকশনটা কত তাড়াতাড়ি আমরা কমিয়ে নিতে বা স্টপ করে দিতে পারবো তার উপর ডিপেন্ড করবে। আর ওইটাই বললাম যে আপনি হয়তো বলছেন যে ওই পেইনের কথা, আরসিটি যদি দাঁতটা নন ভাইটাল থাকে তাহলে কোনো অ্যানাস্থেসিয়ারই দরকার হয় না, ইভেন ইঞ্জেকশনই দরকার হয় না, আমরা সিম্পলি করতে পারি, কোনো ব্যথা ট্যাথা কিছুই হয় না। যে দাঁতটা তখনও ভাইটালিটি আছে, ভাইটাল তখন, তো ওই দাঁতটার ক্ষেত্রে আমরা অ্যানাস্থেসিয়া দিয়ে কাজ করি। তো রুট ক্যানালও পেইনলেস প্রসিজার, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার সাথে আমি সবাইকে বলছি যে রুট ক্যানালেও ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো ডেন্টাল প্রসিজারই পেইনফুল না। প্রপার যেটাতে পেইন হওয়ার চান্সেস থাকে আমরা সেক্ষেত্রে আগে থেকে অ্যানাস্থেসিয়া দিয়ে কাজ করি। এই যে আমরা তো দাঁতে স্কেলিং করিয়ে থাকি, হ্যাঁ, তো এই যে স্কেলিংটা আমরা করাই, এই স্কেলিং ব্যাপারটা সম্পর্কে যদি একটু বলেন, আর মানে এর ফলে কি কোনো ক্ষতির সম্ভাবনা থাকে বা কিছু? না, স্কেলিংয়ে ক্ষতির সম্ভাবনা কিছুই থাকে না। স্কেলিংটা অ্যাকচুয়ালি ইটস এ মেশিন অপারেটেড প্রসিডিউর, যেখানটায় একটা ভাইব্রেশন একটা থাকে, আলট্রাসনিক ভাইব্রেশন, ওটা থেকে ওই ভাইব্রেশন দিয়ে একটা টিপ দিয়ে ওই ভাইব্রেশনটা দাঁতে দেওয়া হয়। দাঁতের যে ডেপোজিশনগুলো থাকে দাঁতের চারিদিকে, ওই ভাইব্রেশনের ডেপোজিশনগুলো বেরিয়ে আসে। তো স্কেলিংয়ে অনেকেই ভাবে যে এই ভাইব্রেশনটা দাঁতে কোনো ক্ষতি করে, দাঁতে কোনো রকম ক্ষতি হয় না স্কেলিংয়ে। আর অবভিয়াসলি প্রফেশনালরা যখন করছে কেন ক্ষতি হবে, আর ক্ষতি যদি হতোই তো এই প্রসিডিউরটা কি ডেন্টিস্টে থাকতো? অবশ্যই না। এরকম কোনো প্রসিডিউর নেই যেটা ডেন্টিস্টে আমরা করি এবং তা থেকে দাঁতের ক্ষতি হয়ে যাবে, এটা সম্ভব না কোনো সময়। তো স্কেলিং অবশ্যই মানে করানো উচিত, অ্যাটলিস্ট ডেন্টিস্টের কাছে। এই স্কেলিংটা সময় মতো না করার কারণেই আমাদের গাম প্রবলেমগুলো তৈরি হয়। কারণ এই আমরা যেটা কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে খাওয়ার পর দাঁতে একটা প্লাক বলে একটা লেয়ার তৈরি হয়, এবার এই লেয়ারটা যদি আমরা প্রপারলি ব্রাশ না করি, এই লেয়ারটা ডে বাই ডে আমাদের স্যালাইভার ক্যালসিয়ামগুলো ওখানটায় জমা হয়, তো একটা ক্যালাস ফর্মেশন হয়ে যায়, যেটাকে আমরা ক্যালকুলাস বলি। এই ক্যালকুলাসগুলো একদম খুব হার্ড, ওটা আর ব্রাশ দিয়ে যাবে না, ওটা আপনাকে ডেন্টিস্টের কাছে গিয়ে স্কেলিং করি আপনার বের করতে হবে। এবার যারা ওটাকেও গাফিলিতে করে যায় না ডেন্টিস্টের কাছে, এই ক্যালকুলাসগুলো, এই স্টোন বা অনেক সময় দাঁতের স্টোন বলি আমরা, ক্যালকুলাসগুলো বড় হতে থাকে। এটা যত বড় হবে ক্যালকুলাস, তত ওটা কী করবে, গামটাকে পেছনে ঠেলবে। এবার গামটা যখন পেছনে চলে যাচ্ছে, দাঁতের যে সাপোর্ট সিস্টেম ওটা ওইখানে দাঁতগুলো কিছুদিন পর নড়তে শুরু করে, একটা সময় দাঁতগুলো নিজে থেকে পড়ে যায়। এই যে বললেন আপনি দাঁত অনেক বয়সে দাঁত পড়ে যায়, ওটা এজিং প্রসেস, এই হচ্ছে রিজন। মানে কোনোদিন উনি ক্যালকুলাসটা রিমুভ করান না, তো আস্তে আস্তে গাম প্রবলেম হয়ে পেরিওডেশনটা উইক হয়ে দাঁতগুলো পড়ে যায়। এই হচ্ছে দাঁত না থাকার কারণ মেইনলি। মানে তার অর্থ এই দাঁড়াচ্ছে যে আমরা স্কেলিংকে ভয় না পেয়ে রেগুলারলি যান আপনি ডক্টর এভরি 6 মান্থ। আমি বলছেন এভরি 6 মান্থ স্কেলিং করাতে হবে ডক্টরের কাছে। উনি যদি মনে করেন যে আপনার স্কেলিংয়ের প্রয়োজন আছে, উনি করবেন। প্রপারলি ব্রাশ করলে স্কেলিংয়ের দরকার কোনো সময় হয় না। আপনি ওই ফার্স্ট যে দাঁতের যে লেয়ারটা প্লাক, ওটাই যদি জমা হতে না দেন আপনি দুবার ব্রাশ করে, তাহলে ওটার নেক্সট যেটা পার্ট, যেটা স্টোন ফর্মেশন, ওই জায়গায় যাবেই না। তথাপি কোনো কারণ হয়ে গেল বা কোনো একটা কারণ, দেন আপনি ডেন্টিস্ট আছে, উনার কাছে উনি রিমুভ করে দেবেন। ডেন্টিস্টের কাছে রেগুলারলি যান, একটু উনি দেখে বলবেন যে কোনো সমস্যা আছে, সমস্যা নিয়ে কিছু করতে হবে না, সমস্যা আছে ওটা উনি ঠিক করে দেবেন।
মানে একজন সাধারণ মানুষের কতদিনে একবার ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত? আমরা বলি 6 মাসে, 6 মাসে একবার ডেন্টাল ভিজিট মানে চেক করানো উচিত, ঠিক আছে। আর একবার মোটামুটি ট্রিটমেন্ট সব কিছু হয়ে গেলে মানে আপনি যখন যান উনি বলে দেন যে আপনার কী কী সমস্যা, গামে কী সমস্যা আছে, দাঁতে কী সমস্যা আছে, কোনোটা হয়তো ফিলিং লাগবে, কোনোটা স্কেলিং লাগবে, কোনোটা যাই ট্রিটমেন্ট উনি বললেন। পুরো ট্রিটমেন্টটা কমপ্লিট করার পর আপনি অ্যাটলিস্ট 6 মান্থলি একবার একটা পিরিয়ডিক চেক আপে যান, এটা হচ্ছে নিয়ম। এই যে ফিলিং, হ্যাঁ, এই যে ফিলিং বিষয়টা সম্পর্কে একটু যদি বলেন। দেখুন, আমি আজকের কথা যখন শুরু করেছিলাম তখন একটা ক্যাভিটির কথা বলেছিলাম, দাঁতে ক্যারিজ হয়। ক্যারিজ আমরা যেটা সাধারণ ভাষায় ক্যাভিটি বলি, ওটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, তাতে হার্ট টিস্যুতে হয়। তাতে যখন ওই ব্যাকটেরিয়াল বাই প্রোডাক্টগুলো টক্সিন থেকে দাঁতে এটা ডিমিনারাইজ হয়ে এনামেলটা ক্যাভিটি তৈরি হয়ে যায়। ওই ক্যাভিটিগুলোই আস্তে আস্তে বড় হতে থাকে, বড় হয়ে ওই পাল্পে ইনফেকশন তৈরি করে। তো সময় মতো আপনি ডেন্টিস্টের কাছে যখন যাবেন, তো উনি যখনই দেখবেন যে না ক্যাভিটি তৈরি হচ্ছে, ওই ক্যাভিটিগুলোকে আমরা টুথ কালার মেটেরিয়াল হতে পারে, এখন তো সিলভার করা হয় না, টুথ কালার মেটেরিয়াল বা ফিলিং মেটেরিয়ালগুলো যেগুলো থাকে ওগুলো দিয়ে আমরা ফিল আপ করে দিই। যখনই আমরা দাঁতটা ফিল আপ করে দিলাম, এখানটা খাওয়ার জমা হচ্ছে না কিছু, তো আর ক্যাভিটিটা কোনোদিন গ্রো করতে হবে, ক্যাভিটি আমরা ক্লিন করে আমরা ওখানটা ফিলিং মেটেরিয়াল দিই, আর ক্যাভিটিটা গ্রো করতে পারে না। হ্যাঁ, তার মানে না যে এই দাঁতটা একবার ফিলিং করে দিয়েছেন বাস নিশ্চিত, আপনি ওই পিরিয়ডে চেক আপে যাচ্ছেন। আমরা সাধারণত বলি যে এভরি 5 to 7 ইয়ার্স ফিলিংগুলিকে সাধারণত চেঞ্জ করতে হয়, কারণ সেকেন্ডারি ক্যারিজ বলে একটা কথা আছে। ফিলিংয়ের চারিদিকে ফিলিং ধরুন না করে ফেলেছেন, ফিলিংটা 5 বছর 6 বা 7-8 বছর হয়ে গেছে, এবার ফিলিংয়ের চারিদিকে ফিলিংয়ের মার্জিনগুলো ব্রাশে বা খাওয়া দাওয়া আস্তে আস্তে এটা ক্ষয় হতে থাকে, তো ওখানটা আবার একটু ফুড পার্টিকেল জমতে থাকে, ওখানটা ওই তো ফিলিংয়ের চারিদিকে আস্তে আস্তে আবার ক্যারিজ হতে শুরু করে। তো যখনই আপনি চেক আপে যাবেন রেগুলারলি, ডক্টর যেই ফিলিংটা দেখবেন যে না এটা সেকেন্ডারি ক্যারিজ হচ্ছে, ওটাকে রিমুভ করে আবার ফিলিং করে দেবেন। ফিলিং করার মেইন উদ্দেশ্য হচ্ছে দাঁতটাকে যেন আমার কোনো সময় হারাতে না হয়, সময় মতো ফিলিং করা, ফিলিংটাকে সময় মতো চেঞ্জ করা। ফিলিং করলাম 15 বছর 20 বছর হয়েছে, আমি ভাবলাম যে এইটা দাঁতটা ভালো থাকবে না, যান যেটা চেঞ্জ করা দরকার ডক্টর চেঞ্জ করে দেবে। ওই ফিলিংটা এই ফিলিং একবার করে নিলে একটু দাঁতটা থাকবে, এটা নিশ্চিন্ত, ঠিক আছে। অনেকেরই আঁকা বাঁকা এবড়ো খেবড়ো দাঁত থাকে, তো আমরা সবাই চাই আমাদের দাঁতটা একটু সুন্দর থাকুক, ভালো থাকুক। তো এই দাঁতগুলোকে মানে ঠিক করার কি প্রসেস আছে বা কিভাবে সম্ভব? দেখুন, সুন্দর থাকার ব্যাপারটা এটা পার্সোনাল চয়েস, ঠিক আছে, এটা যে আমার দাঁতটা সুন্দর থাকবে বা ইয়ে থাকবে, কিন্তু আঁকা বাঁকা দাঁত ঠিক করা হয় নট অনলি কসমেটিক রিজনটা সেকেন্ডারি। আচ্ছা, যে দাঁতটা দেখতে ভালো হবে, ওর হাসিটা ভালো হবে, ওটা সেকেন্ডারি, ওটা আমার অ্যাজ এ ডেন্টিস্ট আমার কাছে ওটার খুব একটা গুরুত্ব নেই, ঠিক আছে। আমার কাছে গুরুত্ব হচ্ছে এই দাঁত, একটা দাঁত আগে একটা দাঁত পেছনে থাকার কারণে ও প্রপারলি পেশেন্টটা ব্রাশ করতে পারে না, ব্রাশটা সব জায়গায় পৌঁছয় না, ঠিক আছে। তো সব জায়গায় দাঁতটা ব্রাশটা না পৌঁছানোর কারণে ওখানটা খাওয়ার জমে থাকে, প্লাক ফর্মেশন বেশি হয়। যাদেরই আঁকা বাঁকা দাঁত থাকবে ওদের টুথ লস তাড়াতাড়ি হবে, ক্যারিজ বেশি হবে, কারণ ওরা প্রপারলি ব্রাশ করতে হবে। তাদের অ্যালাইনমেন্টটা যখন প্রপার থাকবে, প্রত্যেকটা জায়গায় কর্নারে ব্রাশটা টাচ হবে, প্রত্যেকটা জায়গায় ক্লিন হবে, তো ইন ফিউচার যেগুলো ইনফেকশন বা এগুলো হওয়ার চান্সেসটা অনেক রিডিউস হয়ে যায়। এর জন্য আমরা সাধারণত বাচ্চাদের বলি অ্যাট দ্য এজ অফ 12 ডক্টরের কাছে নিয়ে আসতে, বা ওরা বাবা মা যদি দেখেন যে হ্যাঁ ওর ইয়ে হচ্ছে, যে একটু বোঝা যাচ্ছে যে দাঁত আঁকা বাঁকা হতে পারে 7 ইয়ার্স 8 ইয়ার্সে, ইমিডিয়েটলি ডক্টরের কাছে দেখা করা উচিত, ডক্টরের সাথে দেখা করা উচিত। তো উনি দেখে বলবেন যে হ্যাঁ সত্যি ওর কোনো অসুবিধা আছে কিনা, না এটা জাস্ট পিরিয়ড, হয়তো অনেক সময়গুলো ইনিশিয়াল স্টেজে থাকে ঠিক হয়ে যায়, যেগুলো ঠিক হবে না ডক্টর দেখেই বুঝতে পারবে। তো ওই ক্ষেত্রে আমরা সাধারণত 13-14 বছর বয়সে ব্রেসেস লাগিয়ে দিই। ও যদি ওই সময়ই দাঁতের অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই আমরা, তাহলে ওই অ্যালাইনমেন্টটা সারা জীবন থাকবে, ওর ব্রাশিং ঠিক মতো করতে পারবে, দাঁত ক্যারিজ হওয়া বা গাম প্রবলেম হওয়ার চান্সেসটা কমে যাবে। এই জন্য প্রত্যেক বাবা মাকে আমি বলবো আপনার বাচ্চাদের অ্যাটলিস্ট ওই এজে 8 বছর 9 বছর এই যে এজটা গ্রোয়িং এজ, ওই সময় ডেন্টিস্টের কাছে নিয়ে যাবেন। ডেন্টিস্ট দেখে বলবে যে হ্যাঁ আপনাদের ওই রকম কোনো ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট যেটাকে বলি, ওটা দরকার প্রয়োজন আছে কিনা। ওটা বেশি সময়ের ব্যাপার না, ফিক্সড অর্থোডন্টিক ট্রিটমেন্ট যেটা, সেটাতে আপনি উইদিন 1.5 ইয়ার সাধারণত সিম্পল কেসগুলো ঠিক হয়ে যায়, ব্রেসেস লাগানো থাকে, ঠিক আছে, বাস দাঁত অ্যালাইনমেন্টটা কারেক্ট করে আমরা ব্রেসেসগুলো খুলে নিই। একটু কমপ্লেক্স কেসে হয়তো একটু সময়টা বেশি লাগতে পারে। এখন ধরুন
এ তো বাচ্চাদের ক্ষেত্রে গেল, কেউ অনেক বয়স হয়ে বা অনেক বড় হয়ে মনে করছে যে আমি আমার দাঁতটাকে ঠিক করব, তখন কি সম্ভব? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। হ্যাঁ, ওই সময় সময়টা একটু বেশি লাগতে পারে। কেন, গ্রোয়িং স্টেজে বাচ্চাদের ক্ষেত্রে বোন একটু সফট থাকে, সফট মানে মানে টুথ মুভমেন্টটা একটু ফাস্ট হয়, ওদের ক্ষেত্রে খুব ইজিলি আমরা ঠিক করতে পারি। কিন্তু বয়স হলে বোনটা একটু রিজিড হয়ে যায়, তো ওদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে 30 ইয়ার্সে এসে অলরেডি 1-2 দাঁত নেই, তো ওই ক্ষেত্রে আমাদের একটু সমস্যায় পড়তে হয়। সমস্যা বলতে হয়তো সময়টা একটু বেশি নেয় বা অন্য কোনো এক্সট্রা প্রসিডিউর আমাদের করতে হয়, ঠিক আছে, কিন্তু ঠিক করা যায়। এবং এরকম না যে ঠিক করা যাবে না, অবশ্যই ঠিক করা যায়, ঠিক আছে। আপনি 14তে করতে পারেননি, জানেন না, আপনি 30 বছর বা 25 বছর বয়স, আপনি আসতে পারেন, আপনাদের আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে দেবো। অ্যাটলিস্ট রেস্ট অফ দ্য লাইফ আপনি দাগগুলোকে মেনটেন করতে পারবেন। আরেকটা যেটা মানে আমাদের যে খাওয়া দাওয়ার ধরন, হ্যাঁ, মানে এরকম কোনো ব্যাপার আছে যে এই ধরনের খাবার খেলে দাঁতের ক্ষতি হতে পারে, এই ধরনের খাবার থেকে? অবশ্যই, অবশ্যই। দেখুন, আমাদের দাঁতের যাই সমস্যা তার সাথে আমাদের খাওয়া মানে ডিরেক্টলি মানে যোগাযোগ আছে। আমরা কি খাই তার উপর ডিপেন্ড করবে আমাদের দাঁতের কন্ডিশন। যদি বেশি স্টিকি কার্বোহাইড্রেট বেশি খাওয়া হয়, বেশি ফাস্টফুড বা এসব স্টিকি কার্বোহাইড্রেট বেশি খাওয়া হয়, চকলেটস বা সুইটনার যেগুলো আছে, সুইটস বা এগুলোর ক্ষেত্রে কী হয়, হাই সুগার লেভেলে ওই ব্যাকটেরিয়াল যেটা গ্রোথ এটা বেশি হয়, ব্যাকটেরিয়াল বাই প্রোডাক্টও বেশি হয়, তো ক্যারিজগুলো বেশি হয়। তো ক্যারিজ বেশি হলে অবভিয়াসলি দাঁতে ক্যাভিটি হচ্ছে বা ক্যাভিটি হচ্ছে এবং দাঁতগুলোতে কোনো না কোনো ট্রিটমেন্টে দরকার পড়ছে। তো আমরা অবশ্যই এইরকম যে খাদ্যগুলি আছে, প্লাস অনেক সময় মানচিং খুব বেশি করি। মানচিং হচ্ছে আমাদের মিল 3টে থাকে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইন বিটুইন তারপরেও আমরা কিছু না কিছু এটা সেটা খেতে থাকি। মানচিংটা অ্যাভয়েড করা ভালো, মানে এত বেশি মানচিং, ঠিক আছে, 3টে মিল থাকলো, তার মধ্যে 2টো মিলের পর আপনি ব্রাশ করে নিচ্ছেন, ঠিক আছে, ব্রাশ করি সকালবেলা আবার কিছু মুখে দিতে শুরু করলাম, বিস্কিট জাতীয় জিনিস, এগুলো মানে সুইট কার্বোহাইড্রেট, মজা জাতীয় জিনিস যেগুলো দাঁতে লেগে থাকে, ঠিক আছে, ওইগুলি আলটিমেটলি দাঁতে ক্যারিজের কারণ হয়, গাম প্রবলেমের কারণ হয়, ঠিক আছে। তো ফুড হ্যাবিট তো ভীষণভাবে জড়িত আমাদের দাঁতের কন্ডিশনের উপর সঙ্গে। তো অবভিয়াসলি একটু ফ্রুটস, লিফি ভেজিটেবল, ঠিক আছে, ওগুলো আমাদের খাওয়া রাখাটা খুব জরুরি। এগুলোর একটা সেলফ ক্লিনজিং এফেক্টও থাকে, তো অবশ্যই ওগুলো থাকাটা খুব জরুরি। আরেকটা কথা বলবো, যেমন বাচ্চাদের কিন্তু মানে এখনকার বাচ্চারা বিশেষ করে চকলেটের প্রতি কিন্তু খুব বেশি আসক্ত, একদম। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে হুটহাট চকলেট খেয়ে নিচ্ছে, হ্যাঁ, তো মানে চকলেট খাওয়ার পর কি মানে মুখটা ধোয়া উচিত? দেখুন, চকলেট অ্যাভয়েড করাই উচিত, ঠিক আছে। সমস্যা হচ্ছে চকলেট এই জিনিসগুলো মানে এরকম যেটা বললাম স্টিকি সুইট ফুড, যেগুলো খাওয়ার পেটে থাকলে অসুবিধা নেই, কিন্তু এই খাবারগুলোর 1% মুখেই থেকে যায়, ঠিক আছে, তো অবভিয়াসলি দাঁতে ক্ষতি করে। তো যতটা সম্ভব ওদেরকে এই জিনিসটা থেকে একটু দূরে রাখা, ওদের এই হ্যাবিটটাকে চেঞ্জ করে একটু ভালো ফুডের হ্যাবিট, ফ্রুটসে বা ওদিকে ওদের নিয়ে যাওয়া উচিত। এবং অবশ্যই 2বার ব্রাশ মানে করা উচিত, অ্যাটলিস্ট সকালে খাওয়ার পর ব্রাশ করে রাতে খাওয়া, মানে যদি কিছু লেগেও থাকে ওগুলো বেরিয়ে যাবে, ঠিক আছে। আমি বলবো এই চকলেটস বা এগুলো থেকে, কেক, চকলেট, ওইসব সুইট এগুলো থেকে বাচ্চাদের দূরে রাখা খুব জরুরি। স্যার, আপনার সাথে অনেকক্ষণ ধরেই কথা হচ্ছে এবং অনেক কিছু আমরা জানতে পারলাম আপনার কাছে, আরও অনেক কিছু জানার ইচ্ছে ছিল, কিন্তু সময়ের একেবারে শেষ প্রান্তে আমরা। তো আপনার কাছে আমার মানে শেষ প্রশ্ন, যে দেখা যায় যে অনেকের মুখেই একটা দুর্গন্ধ থাকে, তো এই দুর্গন্ধের কারণটা কি বা কিভাবে? কারণ আমার মুখে যদি একটা দুর্গন্ধ হয়, আমি কিন্তু একটা মানুষের সাথে যখন কথা বলবো আমার নিজের মধ্যেও একটা সংকোচ বোধ কাজ করে, তো এটার থেকে মানে রক্ষা পাওয়ার উপায়টা কি? দেখুন, আমাদের মুখে দুর্গন্ধ হওয়ার যে কারণগুলি, একটা হচ্ছে গাম ইনফেকশন যদি থাকে সেটাতে দুর্গন্ধ হবে, যদি ক্যাভিটি বেশি থাকে ওখানটায় খাওয়ার আটকে থাকে, ওই খাওয়াটা কি হয় থাকতে থাকতে রুটেন হয়ে যায়, তো তার থেকে ব্যাড অর্ডার হয়। প্রপারলি ব্রাশ না করা, রেগুলারলি ব্রাশ না করা, প্লাক মুখে থেকে যাওয়া, এগুলো দুর্গন্ধের কারণ হয়। তো অবশ্যই 2বার ব্রাশ, ডেন্টাল চেক আপ, যদি ক্যালকুলাস থাকে
ওগুলো দুর্গন্ধের কারণ হয়। যত রকম আমি বলছি এই ফাউল স্মেলের কারণ বা হেলিটোসিসের কারণ হয় ব্যাকটেরিয়াল বাই প্রোডাক্টগুলো। ব্যাকটেরিয়া কখন জমা হবে? যখন প্লাগ থাকবে, ক্যাভিটিতে খাওয়ার আটকে থাকবে বা ক্যাভিটি থাকবে, ওইগুলো মানে খাওয়ার আটকে থাকার কারণ, এবং ওইখান থেকে দুর্গন্ধটা। তো আমাদের অবভিয়াসলি আমাদের মুখের যদি ওরাল কন্ডিশন খারাপ থাকে, ওরাল কন্ডিশন বেটার করতে হবে। ক্যালকুলাস থাকলে স্কেলিং করে এগুলো রিমুভ করতে হবে, গাম প্রবলেম থাকলে এটা ঠিক করতে হবে, ক্যাভিটি যদি থাকে এগুলোকে আরসিটি করে বা ট্রিটমেন্টে করে নিতে হবে, ক্যাভিটি যেন মুখে না থাকে, যেন খাওয়ার আটকে না থাকে। তো সেটা আপনার দূর করতে পারি। তো অবভিয়াসলি মানে এবং অনেক কারো কারো দাঁতে গ্যাপ থাকে, খাওয়ার আটকে থাকে, অবভিয়াসলি ফ্লস করা বা আজকাল ওই ইন্টারডেন্টাল ব্রাশ পাওয়া যায়, ওগুলো ইউজ করা, এগুলো প্রপার ব্রাশিং, মাউথ ওয়াশ ইউজ করা যেতে পারে। ঠিক আছে, আমরা সাধারণত মানে থেরাপিটিক ইউজটাই প্রেফার করি, কন্টিনিউয়াস মাউথ ওয়াশ আমরা বলি না, যদিও আজকাল কন্টিনিউয়াস ইউজ করার জন্য মাউথ ওয়াশ চলে এসছে একটু লো পার্সেন্টেজে, ওগুলো ইউজ করা যায়। বাট যদি প্রপার ব্রাশিং হয়, ফুড হ্যাবিট ভালো থাকে, দাঁতে ক্যাভিটি বা দাঁতে মুখে কোনো ইনফেকশন না থাকে, ফাউল স্মেল হওয়ার কোনো কারণ থাকে না। অনেক সময় খালি পেটে থাকলে, ওসব অ্যাসিডিটি হলে, রিফ্লাক্স হলে ওসব থাকতে পারে। বাট দাঁতে অ্যাটলিস্ট মেইন রিজনটা দাঁতে বা ওই ইনফেকশন বা ব্যাকটেরিয়াল বাই প্রোডাক্ট। তো ওই ব্যাপারগুলো যদি আমরা খেয়াল রাখি, অবশ্যই মুখের দুর্গন্ধ থেকে বাঁচা যাবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনার মূল্যবান সময় থেকে আমাদের জন্য সময় বের করে আমাদের স্টুডিওতে আজকে এসেছেন। আপনাদেরও ধন্যবাদ আমাকে ডাকার জন্য। এতক্ষণ আমাদের সাথে ছিলেন দন্তরোগ বিশেষজ্ঞ ডক্টর সঞ্জয় কুণ্ডু। স্যারের কাছ থেকে আমরা জানলাম যে কিভাবে আমরা আমাদের দাঁতের যত্ন নেব, কিভাবে আমরা আমাদের দাঁত ভালো রাখতে পারবো, বা দাঁতের বিভিন্ন সমস্যার প্রতিকারের উপায়ই বা কী। তো বিভিন্ন ধরনের আরও নানা রকম অনুষ্ঠানের জন্য চোখ রাখুন বিটিভির পর্দায়। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।